দেশের ভিতরে আর বাইরে থেকে যে চাপ কাঁঠাল রানের উপরে সেই চাপকে সামলানোর জন্য সে তার জাপান আর আমেরিকা আর ইংল্যান্ড সফর এটারে নিশ্চিতভাবে ব্যবহার করবে। আমরা আজকে সেটা অ্যানালাইসিস করে দেখবো যে এইখানে সে বাংলাদেশকে কেমনে বেঁচে দিয়ে আসছে। 700 750 তার কারণ হচ্ছে বিএনপি দলের আসলে নেতাকে মানুষ যে ভোট দেবে, মানুষ ভোট দেওয়ার আগে এটা দেখে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের রাজনীতি দিন দিন কোথায় যাচ্ছে সেটাই আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পারতেছেন। দর্শক বন্ধুরা, অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পিনাকি এমন কিছু কথা বলেছেন। তিনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি জাপানের কাছে দেশ বিক্রি করে ফেলেছে। দর্শক বন্ধুরা, এমন কিছু ভয়াবহ তথ্য দিয়েছেন পিনাকি এবং তিনি সেই সকল বিষয় নিয়ে অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন। আপনারা সেই বিশ্লেষণকৃত ভিডিওগুলো দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়েস অফ আমেরিকার একটি সাক্ষাৎকারে তিনি এমন কিছু আলোচনা করেছেন। আর সেই আলোচনাগুলো হচ্ছে, তিনি বলেছেন বিএনপির নেতাকে তিনি কার সাথে নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি নেতাই খুঁজে পাচ্ছেন না। আর তিনি এমন কিছু আলোচনা করেছিলেন দর্শক বন্ধুরা, এবং সেই সাথে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে সেই সকল বিষয়ে তিনি অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন। আপনারা সেই আলোচনাগুলো শুনলে সেই সকল বিষয়ে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে পিনাকির সেই আলোচনাটি শুনে আসি। জাপান আর আমেরিকা আর ইংল্যান্ড সফর এটারে নিশ্চিতভাবে ব্যবহার করবে, তাই না? করবে তো। কিভাবে করবে? এইসব দেশের সরকারের কাছে ছলে বলে কৌশলে সুবিধা আদায় করার জন্য সে চেষ্টা চালাবে, যাতে সে তার অবৈধ ক্ষমতা আরো কিছুদিন চালাই যেতে পারে, তাই না? প্রয়োজন হইলে সে যে কোনো জাতীয় স্বার্থ ভুলুণ্ঠিত করতে পারে কেবলমাত্র গদি রক্ষার জন্য। আমরা সেটা তো খুব ভালো করে জানি, তাই না? তো এইসব সফরে সেজন্য কি কি ফলাফল আসতেছে সেইগুলোকে খুবই গুরুত্বের সাথে দেখতে হবে। এই পর্যন্ত যেই তথ্যগুলো পাওয়া গেছে সেগুলোকে আমাদের এখন অ্যানালাইসিস করা উচিত, তাই না? জাপান সফর যেহেতু শেষ হয়েছে, আমরা আজকে সেটা অ্যানালাইসিস করে দেখবো যে এইখানে সে বাংলাদেশকে কেমনে বেঁচে দিয়ে আসছে। আসেন তাহলে আমরা দেখি সে দেশের কি সর্বনাশটা করে আসছে জাপানে গিয়া। হাসিনা জাপানে একটা দলিল সাইন করছে, আপনারা সবাই তো জানেন, তাই না? যার শিরোনাম হচ্ছে জাপান বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্বের যৌথ ইস্তেহার। এই যে এটা আপনারা অনেকে দেখছেন, এটা এটা ঘুরে বেড়াইতেছে নেটে। এই দলিলের একটা অংশ কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গভীরভাবে স্পর্শকাতর। ওই অংশটা যদি আমরা একটু বিবেচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে ক্ষমতা ধরে রাখার জন্য সে কি না করতে পারে হাসিনা। আমাদের খুবই দুর্ভাগ্য, বাংলাদেশে নাকি মেলা বুদ্ধিজীবী, তাই না? তো আমরা নাকি পিনাকি নাকি বুদ্ধিজীবিতার ইয়েতে ভাগ বসাইতেছে। তো এত বুদ্ধিজীবী কেউ কিন্তু এই জিনিসটা ধৈরা কোনো আলাপ করলো না আর কি। হ্যাঁ, বেশি বুদ্ধি তো এই বুদ্ধিগুলো সে কাজে লাগাইছে মোদি আর হাসিনার স্বার্থ রক্ষায় আর কি। যাই হোক, হইতে পারে যে এটা তারা বুঝে নাই, তাই না? কিংবা জেনে শুনে চেপে গেছে। তো আমি কিন্তু ওনাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি নিয়ে প্রশ্ন তুলতেছি না, কারণ ওনারাই তোলেন আমার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি নিয়ে প্রশ্ন। তো সেই জন্যই কইলাম আর কি এটা বেয়াদবি হিসেবে মনে করেন না আর কি। হ্যাঁ, আপনাদের কিন্তু আমার ক্ষুদ্র ভ্রাতা এবং ভগ্নীদের প্রশ্ন করা উচিত যে কেন পিনাকি যেটা কইলো এটা আপনারা ধরতে পারলেন না বাংলাদেশে বৈশা, কি করেন তাইলে সারাদিন? তো আসেন আমরা দেখি এই দলিলে কি আছে। এই দলিলে বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট, যা বিগ বি এই যে এটা, তো এই নামে পরিচিত, তার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করছেন। হ্যাঁ, তো বলছেন যে এই বঙ্গোপসাগরের সম্মিলিত অঞ্চলগুলোকে কানেক্ট করে একটার সাথে একটা লাগায়া একটা ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু চেইন গঠনে জাপানের উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করছে। শুনতে একটু কঠিন লাগে আর কি, বাট ইনোসেন্ট মনে হয় যে এটার মধ্যে কোনো ঝামেলা টামেলা নাই, তাই না? তো আমি এই জন্য কই যে ভাষাকে কাটাছেড়া করে পড়তে হয়। আলাপটা শেষ হলে বুঝবেন যে কিভাবে এই দুই লাইনের মধ্যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব চলে যাওয়ার মতো ভয়ঙ্কর বিষয় লুকায় আছে। তবে এটা বোঝার জন্য আমাদের অনেকগুলো আশেপাশের ঘটনা জানতে হবে, তাহলে আমরা কানেক্ট করতে পারবো, একটার সাথে একটা মিলাইতে পারবো। হ্যাঁ, ওই এক লাইনে কি আছে। হ্যাঁ, ঠিক আছে, আসেন এক এক করে আমরা দেখি, আল্লাহর নামে শুরু করি। হ্যাঁ, গত মাসে রয়টার্সের দিল্লি সংবাদদাতা মনোজ কুমার এই যে এটা ছাপে, হ্যাঁ,
বলে যে জাপান বাংলাদেশ একটা ইন্ডাস্ট্রিয়াল হাব বা শিল্প কেন্দ্র যেটারে বলে আর কি, সেটা গড়ে তোলার প্রস্তাব দিচ্ছে। যে শিল্প কেন্দ্রের সরবরাহ ব্যবস্থা বাংলাদেশ থেকে উত্তর পূর্ব ভারত এবং নেপাল এবং ভুটান পর্যন্ত বিস্তৃত হবে। হ্যাঁ, তো জাপানের পিএম কিন্তু গত মাসে ইন্ডিয়া গেছিল। হ্যাঁ, এটা জানেন বোধহয়, নাকি জানেন না? আচ্ছা, ঠিক আছে। তো তখন কিন্তু এটা আলাপ হয়েছে। এই একই সময়ে জাপানি প্রধানমন্ত্রী বঙ্গোপসাগর এবং ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে ঘিরা এই নতুন যে শিল্পকেন্দ্র বা হাব, এটার ধারণা কিন্তু ওইখানে হাজির করেন, ইন্ডিয়াতে যায়। বাংলাদেশে হবে, ইন্ডিয়াতে যায় হাজির করতেছে। কি চমৎকার কথা না, তাই না? আচ্ছা, তো এই সংবাদ প্রতিবেদন অনুযায়ী এই জাপানের প্রাইম মিনিস্টারের ভারত সফরের পরপরই 3টা অবকাঠামোগত প্রকল্পের জন্য জাপান বাংলাদেশের ঋণ সহায়তা অনুমোদন করে। কিন্তু ইন্ডিয়া গেছে, ওখানে বলছে বাংলাদেশে এসে ঋণ সহায়তা অনুমোদন করছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মাতার বাড়িতে একটা নতুন বন্দর নির্মাণ। এটা কেন? কারণ এই বন্দর সংলগ্ন ভারতীয় রাজ্যসমূহ, বিশেষ করে যেগুলো ল্যান্ডলক, মানে 7 সিস্টার আর কি, আমরা যেগুলো এই যে এইগুলো আর কি। হ্যাঁ, ল্যান্ডলক কাকে বলে বুঝেন তো? মানে যেটার সাথে সমুদ্রের কোনো সংযোগ নাই। তো যেই দেশটার সাথে সমুদ্রের সংযোগ নাই, যেমন ধরেন নেপাল, ভুটান, হ্যাঁ, এই দেশগুলো কিন্তু খুব সমস্যার মধ্যে থাকে। অন্যের বন্দর ইউজ করতে হয়, নিজের জমি নাই, অন্যের জমি চাষ করে। গনিমে একজন দরিদ্র কৃষক, মনে আছে না? তো ল্যান্ডলক কান্ট্রিগুলো হচ্ছে সেইটা। হ্যাঁ, তাহলে এই যে হাসিনা কিশিদা, মানে ওই যে জাপানের প্রাইম মিনিস্টার যৌথ ইস্তেকার হইল, তাতে এখন বোঝা যাচ্ছে যে যেই উদ্যোগের কথা সেই যে বলছিল ইন্ডিয়াতে, তাই না কিশিদা, সেইটা ওই ধারণা থেকে এখন সিদ্ধান্তে উপনীত হয়েছে, তাই না? হ্যাঁ, তো তবে যে পদ্ধতিতে এই উদ্যোগটা, এই সমস্ত, এটা একটা বড় সিদ্ধান্ত, এটারে সবকিছু পাশ কাটায় আগায় নিয়ে গেছে, তাতে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু জিজ্ঞাসার জন্ম দিছে। জাপানের দূতাবাস, জাপানি সরকার, যদি আমার এই ভিডিও দেখে থাকেন, দয়া কইরা, হ্যাঁ, অনুবাদ কইরা আমার প্রশ্নগুলো পড়া নিয়েন। বাংলা জানা তো জাপানি আছে, তাই না? তো শুনে নিন। তো এই জিজ্ঞাসাগুলোর আলাপ করে যদি উত্তর না পাই, তাহলে ধরে নিব কিন্তু ডাল মেকুস কালা হয়। হ্যাঁ, ঠিক আছে। তো সেই প্রশ্নগুলো কি কি, আসেন আমরা আলাপ করি এক এক করে। বাংলাদেশের ভিতরে এই প্রকল্প নিয়ে আলাপ আছে, আলাপ আলোচনা চালু আছে। এটা তো সরকার উৎখাতের আলাপ না, তাই যে করতে পারবেন না, তাই না? নাই তো এটা নিয়ে আলাপ। তো এই বিগ বি আলাপ কখন শুরু হয়েছে জানেন? 2014 সালে। হ্যাঁ, জাপানিজরাই এটা প্রথম শুরু করছে। মাতার বাড়ি বন্দরকে কেন্দ্র করে বিগ বির কথা কই শুরু করে। হ্যাঁ, কিন্তু এরপর এই আলোচনা কোথায় যেন হারায় যায়। হ্যাঁ, এটা কোথায় যেন হারায় যায়, এটা হিমঘরে চলে যায়। বাংলাদেশে কখনো এই উদ্যোগকে নিয়ে জনসাধারণের মাঝে কোনো উন্মুক্ত আলাপ, বিতর্ক, পর্যালোচনা এগুলো কিন্তু কখনো হয় নাই। শুনছেন আপনারা? কখনো হয় নাই। এখন প্রায় 1 দশক ধরে, মানে 2014, এখন 2023, তাই না? তো প্রায় 1 দশক এই যে হিমঘরে থাকা এই প্রকল্পের ব্যাপারে জাপান বলতেছে চূড়ান্ত সিদ্ধান্তে প্রায় পৌঁছে গেছে, তাই না? তো বাংলাদেশের জনগণের সম্মতি কোথায়, মতামত কোথায়? এটা তোয়াক্কা করলেন না কেন? কেমনে এরকম একটা সংবেদনশীল জটিল সিদ্ধান্ত কেমনে আপনারা নেন? নাকি ধরেই না হয়েছে যে বাংলাদেশের জনগণের মতামতের আদতে কোনো মূল্য নাই? তাইলে তো এটা হয় যে ভারত আর জাপান পরস্পর আলোচনার টেবিলে বসে প্রকল্পের সিদ্ধান্তগুলো নিছে, যেখানে কার্যত আসলে বাংলাদেশ অনুপস্থিত। কারণ বাংলাদেশের জনগণ অনুপস্থিত, বাংলাদেশের জনগণ জানে না এই বিষয়টা নিয়ে, কোনো আলাপ হয় নাই। যে বাংলাদেশের জনগণের মতামতের তোয়াক্কা না কইরাই কিন্তু পাকিস্তানি শাসকদের আমরা জয় বাংলা করে দিছিলাম, তাই না? তো এতদিন পরে সেই সকল স্বাধীনতা, যে স্বাধীন কয়, মুক্তিযুদ্ধ কয়, তো এত কিছু হয়ে যাওয়ার পরে তো তাইলে এখনো বাংলাদেশের জনগণের নির্বাচনকালীন একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি আন্দোলন করছে। তো বিএনপি নেতৃবৃন্দের সাথে কোনো আলোচনার চিন্তাভাবনা কি আপনাদের আছে? আমরা কিন্তু বারবার বিএনপির সাথে আলোচনা করেছি 2018 নির্বাচনেও। আসলে বিএনপি এমন একটা রাজনৈতিক দল, এই দলটা সৃষ্টি করেছে একজন মিলিটারি ডিক্টেটর, যে 1975 সালে আমার বাবা মা ভাই বোনদেরকে হত্যা করে, একজন রাষ্ট্রপতিকে হত্যা করে পিছনের দরজা দিয়ে যে ক্ষমতা এসছে। এবং ক্ষমতা আসার আগে সে কিন্তু, যখন আমার বাবাকে হত্যা করা হলো, তারপরে যিনি ক্ষমতায় তাকে সরালো, তারপরে আরেকজন চিফ জাস্টিস ছিলেন জাস্টিস সাহেব, তাকে সরিয়ে অস্ত্র হাতে নিয়ে যে ক্ষমতায় জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পরে তারপরে সে একটা রাজনৈতিক দল করে এবং একজন সেনাপ্রধান, একাধারে সেনাপ্রধান, তারপরে আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে চেয়ারে বসে হ্যাঁ না ভোটের নামে একটা নাটক
সেখানে না ভোট না, হ্যাঁ ভোটই হয়ে গেল সব। এরপর আবার রাষ্ট্রপতি নির্বাচন 77 সালে করলো। তারপরে রাষ্ট্রপতি সে নির্বাচন করে নিজেকে সে বৈধ করার চেষ্টা করলো। এরপরে সে রাজনৈতিক দল সৃষ্টি করলো ক্ষমতায় বসে থেকে। এ কথা সবারকে মনে রাখতে হবে যে অস্ত্র হাতে নিয়ে ক্ষমতা দখল করে ক্ষমতায় বসে থেকে যে রাজনৈতিক দল সৃষ্টি করেছে সেটাই হচ্ছে বিএনপি। আমাদের উচ্চ আদালত অন্য কোনো একটা মামলার সে রায় এই যে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যে ক্ষমতা দখল সেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে, যার ফলে এই যে জিয়াউর রহমানের ক্ষমতা দখল করাটা সম্পূর্ণ অবৈধ হয়ে গেছে। তবে তার সৃষ্টি রাজনৈতিক দল বিএনপি সে আছে। বিএনপি সৃষ্টির পর ৭৯ সালে যে নির্বাচনটা করলো সেই নির্বাচনটা কিন্তু সম্পূর্ণ মানে ভোট কারচুপির বলতে গেলে যে দৃষ্টান্ত তারাই সৃষ্টি করলো। ওই তার হ্যাঁ না ভোট, রাষ্ট্রপতি ভোট এবং সংসদ ভোট, এই যে আমাদের সেই ভোট কারচুপির যে কালচারটা শুরু করলো কিন্তু এই বিএনপিকে ক্ষমতা আনার জন্য, অর্থাৎ অবৈধভাবে ক্ষমতা দখলকারী তার ক্ষমতাকে বৈধতা দেওয়ার জন্য, যেহেতু সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা এসেছে কাজেই সংবিধান সংশোধন করে ক্ষমতাকে বৈধতা দেওয়ার জন্যই কিন্তু এই বিএনপি সৃষ্টি করে নির্বাচনে প্রহসন করে সেখানে 2/3 মেজরিটি এনে সংবিধান সংশোধন করে সেই সংশোধিত সংবিধান নিয়েই তারা রাষ্ট্র চালানোর চেষ্টা করলো। ঠিক এভাবে কিন্তু পরপর অনেকগুলি ঘটনা আমাদের দেশে কিন্তু মানে খুব করুণ ইতিহাস আমাদের গণতন্ত্রের। কারণ আসলে মিলিটারি ডিক্টেটররাই কিন্তু মানে আমি বলবো যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারাই কিন্তু ক্ষমতা দখল করেছে। জনগণের সমস্ত ক্ষমতাটা ক্যান্টনমেন্টেই বন্দী ছিল, এটা হলো বাস্তবতা। 21 বছর আমার দেশের মানুষ কিন্তু এভাবে ভোগান্তিতে ভুগেছে। এখন তারপর ঠিক আছে, একটা রাজনৈতিক দল যখন তৈরি হয়েছে তারা ইলেকশন করবে। আমি একটাই দৃষ্টান্ত দিই, 2008 সালে যখন নির্বাচনটা হয় সেটাও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার, এবং এই সরকারটা আসলো কিন্তু 2001-এ বিএনপি নির্বাচন করে যা হোক সেখানে নানা রকমের আমাদের নেতাকর্মীদের উপরে অকথ্য অত্যাচার নির্যাতন করেই তারপরে তারা ক্ষমতাটা দখল করতে পারলো। এখন তত্ত্বাবধায়ক সরকারটা একসময় আমরাই দাবি করেছিলাম, কারণ যখন 96 সালে 15ই ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতায় থাকতে একটা তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই আলোচনাগুলো শুনে এবং এই পুরো ভিডিওটি দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে তিনি অত্যন্ত গোপন তথ্য দিয়েছেন, পিনাকি অত্যন্ত গোপন তথ্য দিয়েছেন, এবং ভয়েস অফ আমেরিকার একটি সাক্ষাৎকারে মাননীয় প্রধানমন্ত্রী এই কথাগুলো বলেছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।